আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। তারেক রহমানের বিলম্বিত হ্যাঁ বার্তা কেবল একটি নির্বাচনী বক্তব্য নয়, এটি বাংলাদেশের চলমান রাজনৈতিক রূপান্তরের ভেতরে বিএনপির অবস্থান, দ্বিধা, কৌশলগত ভুল এবং শেষ মুহূর্তের সংশোধনের একটি প্রতীকী দলিল। গণভোট ও সংস্কার প্রশ্নে তারেক রহমান যে বিলম্বে মুখ খুললেন তা শুধু সময়ক্ষেপণ নয়, বরং একটি বড় রাজনৈতিক সুযোগ প্রায় হাতছাড়া হয়ে যাওয়ার ঝুঁকির স্বীকৃতি হিসেবেও পড়া যায়। ২২ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত তারেক রহমানের নীরবতা ছিল অর্থবহ এবং সেই নীরবতা বিএনপির ভেতরে ও বাইরের নানা ব্যাখ্যা, গুজব ও বিভ্রান্তির জন্ম দেয়। যখন রাষ্ট্র কাঠামো সংস্কারের মতো একটি ঐতিহাসিক ইস্যু জনপরিসরে আলোচনার কেন্দ্রে, তখন প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতার নীরবতা স্বাভাবিকভাবেই প্রশ্নবিদ্ধ হয়। রাজনীতিতে শূন্যতা বলে কিছু নেই। যেখানে নেতৃত্ব কথা বলে না, সেখানে অন্যরা কথা বলে, ব্যাখ্যা দেয়, কখনো বিকৃত করে, কখনো উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করে। বিএনপির ক্ষেত্রে সেটাই হয়েছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে ৩০টি রাজনৈতিক দলের অংশগ্রহণে যে ৮৪টি সংস্কার প্রস্তাব চূড়ান্ত হয়েছে, তার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে বহুদিন পর একটি প্রাতিষ্ঠানিক সংস্কার আলোচনার কাঠামো তৈরি হয়। জুলাই জাতীয় সনদ সেই প্রক্রিয়ার ফসল, যা কেবল একটি দল বা সরকারের নয়, বরং একটি গণ অভ্যুত্থান উত্তর রাজনৈতিক সমঝোতার দলিল। এই সনদের ৪৮টি সংবিধান সম্পর্কিত প্রস্তাব নিয়ে গণভোটের আয়োজনের সিদ্ধান্ত নিজেই একটি ব্যতিক্রমী ঘটনা। বাংলাদেশের ইতিহাসে এর আগে এ ধরনের বিস্তৃত সংস্কার প্রশ্নে জনগণের সরাসরি মতামত নেয়ার নজির খুবই বিরল। ফলে এই গণভোট কেবল হ্যাঁ বা না এর প্রশ্ন নয়, এটি রাষ্ট্রের ভবিষ্যৎ ক্ষমতার ভারসাম্য, শাসন ব্যবস্থার কাঠামো এবং রাজনৈতিক সংস্কৃতির রূপরেখা নির্ধারণের একটি সন্ধিক্ষণ। এই প্রেক্ষাপটে বিএনপির অবস্থান অস্পষ্ট থাকা মানে ছিল সংস্কারপন্থী জনমতের সঙ্গে দূরত্ব তৈরি করা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিএনপির হ্যাঁ ভোটের পক্ষে না থাকার কোনো কারণ নেই। এই বক্তব্যে যে দ্বিধা ও শর্ত সাপেক্ষতা ছিল, তা রাজনৈতিকভাবে শক্ত বার্তা দিতে ব্যর্থ হয়। নজরুল ইসলাম খানের সংক্ষিপ্ত মন্তব্য একইভাবে স্পষ্ট দিক নির্দেশনা দিতে পারেনি। নেতৃত্বের এই অস্পষ্টতা দ্রুতই মাঠ পর্যায়ে ও অনলাইন পরিসরে প্রতিফলিত হয়। বিএনপির সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের একাংশ নায়ের পক্ষে প্রচারণা শুরু করে। কেউ কেউ গণভোটকে সরকারপন্থী ষড়যন্ত্র বা বিএনপির জন্য ফাঁদ হিসেবে তুলে ধরে। এই বিভ্রান্তি শুধু বিএনপির ভেতরেই সীমাবদ্ধ থাকেনি, প্রতিপক্ষ রাজনৈতিক শক্তিগুলো এটিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। রাজনীতিতে প্রতিপক্ষের শক্তি অনেক সময় নিজের দুর্বলতা থেকেই জন্ম নেয়। গণভোট ইস্যুতে বিএনপির নীরবতা ও দ্বিধা আওয়ামী লীগ, বামপন্থী দল ও দিল্লিপন্থী জাতীয় পার্টিকে স্পষ্টভাবে না ভোটের পক্ষে অবস্থান নিতে সুযোগ দেয়। তারা সংস্কারকে নিজেদের ক্ষমতা ও প্রভাবের জন্য হুমকি হিসেবে দেখছে, এটা গোপন কিছু নয়। অথচ বিএনপি ঐতিহাসিকভাবে ক্ষমতার অতিরিক্ত কেন্দ্রীকরণ, একদলীয় দাপট ও কর্তৃত্ববাদী প্রবণতার সমালোচনা করে এসেছে। সেই বিএনপি যখন এমন একটি সংস্কার প্রক্রিয়ায় দ্বিধাগ্রস্ত থাকে, তখন সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে, বিএনপি কি সত্যি রাষ্ট্র সংস্কার চায়, নাকি ক্ষমতায় গিয়ে পুরনো বন্দোবস্তই বহাল রাখতে চায়? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তারেক রহমান অবশেষে রংপুরের মহাসমাবেশে মুখ খুললেন। তার বক্তব্যের ভাষা, ভঙ্গি ও আবেদন বিশ্লেষণ করলে বোঝা যায়, এটি কেবল একটি নির্দেশনা নয়, বরং এক ধরনের আত্মপক্ষ সমর্থন। তিনি সংস্কার কমিশনে বিএনপির অংশগ্রহণ, নিজেদের দেয়া প্রস্তাবগুলোর সঙ্গে জুলাই সনদের মিল এবং মতপার্থক্যের জায়গাগুলো প্রকাশ্যে বলার কথা উল্লেখ করেন। এর মাধ্যমে তিনি বোঝাতে চান যে বিএনপি সংস্কার বিরোধী নয়, বরং প্রক্রিয়ার অংশীদার। একই সঙ্গে শহীদ আবু সাঈদ, ওয়াসিম সহ জুলাই অভ্যুত্থানে নিহতদের আত্মত্যাগের প্রসঙ্গ টেনে তিনি গণভোটকে নৈতিক উচ্চতায় স্থাপন করার চেষ্টা করেন। মনে থাকবে তো, এই প্রশ্নের মধ্যে ছিল একদিকে আবেগী আবেদন, অন্যদিকে দেরিতে দেয়া বার্তাকে শক্ত করার চেষ্টা। যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন।
কিন্তু রাজনীতিতে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেটার লেট দ্যান নেভার কথাটি যেমন সত্য, তেমনি এটাও সত্য যে দেরিতে নেওয়া সঠিক সিদ্ধান্ত অনেক সময় প্রত্যাশিত সুফল দিতে পারে না। গণভোট ইস্যুতে বিএনপির দেরিতে স্পষ্ট অবস্থান নেওয়া ইতিমধ্যেই দলটির জন্য ক্ষতিকর হয়েছে, এমন ইঙ্গিত মাঠ পর্যায়ের অভিজ্ঞতায় স্পষ্ট। রাজধানীর বাইরে বিভিন্ন জেলা ও উপজেলায় সাধারণ ভোটারদের সঙ্গে কথা বললে বোঝা যায় অনেকেই বিএনপির অবস্থান নিয়ে সন্দিহান ছিলেন। কেউ কেউ মনে করছেন বিএনপি ইচ্ছাকৃতভাবে সংস্কার এড়িয়ে যাচ্ছে, আবার কেউ ভেবেছেন বিএনপি ক্ষমতায় গেলে সংস্কার বাস্তবায়ন করবে না। এই সন্দেহ দূর করতে সময়মতো ও ধারাবাহিকভাবে বার্তা দেয়া জরুরি ছিল। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল বিএনপির ভেতরের মতাদর্শিক ও সাংগঠনিক বৈচিত্র্য। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা একটি বড় দলে স্বাভাবিকভাবেই নানা মত, স্বার্থ ও প্রবণতা থাকে। সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের উগ্র ও অপরিণামদর্শী প্রচারণা সেই বৈচিত্র্যেরই একটি বিকৃত রূপ। নেতৃত্ব যদি শুরুতেই স্পষ্ট নির্দেশনা দিত, তাহলে হ্যাঁ মানে মুক্তিযুদ্ধ বিরোধী বা জামাতপন্থী এমন বিভ্রান্তিকর বয়ান ছড়ানোর সুযোগ কম থাকত। এখনও মাঠ পর্যায়ে এই বিভ্রান্তি পুরোপুরি কাটেনি, যা বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ। না মানে স্বাধীনতা, হ্যাঁ মানে পাকিস্তান, জামাতের বিরুদ্ধে আমার অবস্থান। সংস্কার প্রশ্নে বিএনপির দ্বিধা কেবল দলীয় কৌশলগত ভুল নয়, বরং এটি বাংলাদেশের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসের একটি ধারাবাহিক অংশ। এই ইতিহাসে দেখা যায় ক্ষমতার বাইরে থাকলে দলগুলো সংস্কারের কথা বলে, আর ক্ষমতায় গেলে সেই সংস্কার বাস্তবায়নে অনীহা দেখায়। জুলাই অভ্যুত্থান এই চক্র ভাঙার একটি সুযোগ তৈরি করেছে, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে হলে রাজনৈতিক নেতৃত্বকে সাহসী ও দূরদর্শী হতে হয়। তারেক রহমানের বক্তব্যে সেই দূরদর্শিতার আভাস থাকলেও প্রশ্ন থেকে যায়, এটি কি কেবল নির্বাচনী কৌশল নাকি সত্যিকারের প্রতিশ্রুতি? আমলাতন্ত্রের ভূমিকা এখানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ফাউজুল কবির খানের বক্তব্যে আমলাতন্ত্রের জগদ্দল চরিত্রকে নগ্নভাবে তুলে ধরেছে। তিনি যে হতাশা ও অসহায়ত্বের কথা বলেছেন, তা কেবল একজন উপদেষ্টার ব্যক্তিগত ক্ষোভ নয়, এটি রাষ্ট্রের ভেতরের কাঠামোগত অচল অবস্থার প্রতিফলন। আমলাতন্ত্র যদি পরিবর্তনের পথে বাধা প্রদান হয়ে দাঁড়ায়, তাহলে রাজনৈতিক সংস্কারও অকার্যকর হয়ে পড়বে। তবে জুলাই সনদের সংস্কারগুলো বাস্তবায়ন করতে হলে শুধু সংবিধান সংশোধন নয়, প্রশাসনিক সংস্কার, জবাবদিহি ও দায়বদ্ধতার সংস্কৃতিও গড়ে তুলতে হবে। ভবিষ্যতের প্রধানমন্ত্রী যিনি হন, তারেক রহমান বা ডাক্তার শফিকুর রহমান, তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এই জগদ্দল কাঠামো ভাঙা। এটি সহজ কাজ নয়। এখানে রাজনৈতিক সদিচ্ছা, সামাজিক চাপ এবং নাগরিক অংশগ্রহণ সবকিছুর সমন্বয় প্রয়োজন। গণভোটে হ্যাঁ জয়ী হওয়া সেই সমন্বয়ের একটি সূচনা হতে পারে, কিন্তু হ্যাঁ জিতলেও যদি রাজনৈতিক দলগুলো নিজেদের সংকীর্ণ স্বার্থে সংস্কার বাস্তবায়নে গড়িমসি করে, তাহলে এই গণভোট ইতিহাসে আরেকটি অপূর্ণ প্রতিশ্রুতি হিসেবে থেকে যাবে। নির্বাচনের সহিংসতা ও অসহিষ্ণুতার বিষয়টি এই প্রেক্ষাপটে আরও উদ্বেগজনক। শেরপুরের ঝিনাইগাতীতে জামাত নেতার হত্যাকাণ্ড, বিভিন্ন স্থানে সংঘর্ষ, এসব ঘটনা প্রমাণ করে যে রাজনৈতিক প্রতিযোগিতা এখনও কতটা সহিংস এবং বিপজ্জনক। জামাতের নারী কর্মীদের হেনস্থার অভিযোগ বিএনপির জন্য বিশেষভাবে ক্ষতিকর। এসব ঘটনা শুধু মানবাধিকার লঙ্ঘন নয়, বরং বিএনপির গণতান্ত্রিক ভাবমূর্তিকেও প্রশ্নবিদ্ধ করে। তারেক রহমানের উচিত এই বিষয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা এবং মাঠ পর্যায়ে তা কার্যকর করা। জামাত আমির ডক্টর শফিকুর রহমানের বক্তব্যে যে সতর্ক বার্তা রয়েছে তা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। নির্বাচনের আগেই যদি এটা করেন, নির্বাচনের পরে কি করবেন? এই প্রশ্ন কেবল জামাতের নয়, বরং সাধারণ ভোটারের মনেও প্রতিধ্বনিত হচ্ছে। গণতন্ত্রে প্রতিযোগিতা থাকবে, মতভেদ থাকবে, কিন্তু সহিংসতা ও নারী নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিএনপি যদি সত্যি একটি সংস্কারমুখী গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে চায়, তাহলে এই বিষয়গুলোতে কঠোর অবস্থান নেওয়া ছাড়া বিকল্প নেই।
নির্বাচন কমিশন, সেনাবাহিনী ও পুলিশের বক্তব্য আশাব্যঞ্জক হলেও অতীত অভিজ্ঞতা মানুষকে সন্দিহান করে তোলে। আগেও অনেক নির্বাচন কমিশন কঠোর হুঁশিয়ারি দিয়েছে, মাঠ পর্যায়ে তার প্রতিফলন দেখা যায়নি। এবার মানুষ কথার চেয়ে কাজে বিশ্বাস করতে চায়। সেনাপ্রধান ও আইজিপির বার্তা যদি সত্যি বাস্তবায়িত হয়, তাহলে নির্বাচন ও গণভোট একটি নতুন মানদণ্ড স্থাপন করতে পারে। কিন্তু শেরপুরের ঘটনার মতো উদাহরণ দেখায় এখনও বড় ঘাটতি রয়েছে। সবশেষে বলা যায়, 12ই ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোট বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী মুহূর্ত হতে পারে। এটি শুধু ক্ষমতার পালাবদলের প্রশ্ন নয়, বরং রাষ্ট্রের চরিত্র বদলের প্রশ্ন। তারেক রহমানের বিলম্বিত হ্যাঁ বার্তা সেই পরিবর্তনের পথে একটি দেরিতে আসা কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখন চ্যালেঞ্জ হলো এই বার্তাকে মাঠ পর্যায়ে বাস্তব অর্থে পৌঁছে দেয়া, বিভ্রান্তি দূর করা এবং সহিংসতা ও অসহিষ্ণুতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া। সময় খুবই অল্প, ইতিহাস নির্মম, সে দেরির অজুহাত মানে না। যদি এই সুযোগও হাতছাড়া হয়ে যায়, তাহলে তার দায় কেবল প্রতিপক্ষের নয়, নিজেদেরও দিতে হবে। ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।